নমস্কার, ডাব্লিউবি হোম টিচিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর বাংলার ছন্দে শুধু কান রাখো কবিতার 3 থেকে বাকি প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। তো 3-এর দাগে দেখো কি লেখা আছে। নিচের শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো। যেমন মন্দ। মন্দ একটা অর্থ হচ্ছে অসৎ এবং আরেকটা অর্থ হচ্ছে ধীর গতি। অসৎ দিয়ে বাক্য রচনা হলো মন্দ লোকের সাথে মেশা উচিত নয়। আর ধীর গতি দিয়ে বাক্য রচনা মৃদু মন্দ বাতাস বইছে। দ্বিতীয় হলো দ্বন্দ্ব। দ্বন্দ্বের একটা মানে হলো ঝগড়া। ঝগড়ার বাক্য রচনা হলো বন্ধুদের সাথে দ্বন্দ্ব না করাই ভালো। আরেকটা অর্থ হলো সংশয়। মনের সকল দ্বন্দ্ব ভুলতে পারলে লক্ষ্যে পৌঁছতে পারবে। এরপর তাল। তালের একটা অর্থ হলো ফল বিশেষ। তাল গাছ অনেক লম্বা হয় এবং আরেকটা অর্থ হচ্ছে সঙ্গীতের সময়ের বিভাগ। যেমন গানের তালে বাজছে তবলা। এরপর ডাক। একটা ডাকের অর্থ হলো আহ্বান এবং আরেক ধরনের অর্থ হলো শব্দ। তো আহ্বান দিয়ে বাক্য রচনা হলো সুজনের মা সুজনকে ডাকছে এবং শব্দ দিয়ে বাক্য রচনা হলো মেঘের ডাকে কেঁপে উঠল বাড়ি। এর পরেরটা বাজে। বাজের একটা অর্থ হলো খারাপ। বাজে কথা বলা উচিত নয় এবং আরেকটা অর্থ হলো ধ্বনিত হয়, মানে কোনো কিছু বাজনা বাজে ইত্যাদি। পুজোয় ঢাক বাজে। এরপরে ছড়া। একটা অর্থ হলো শিশু ভোলানো কবিতা। ছোটবেলায় অনেক ছড়া মুখস্থ করেছি। এবং একটা অন্য অর্থ হলো গুচ্ছ। গোপাল এক ছড়া কলা কিনেছে। এরপর মজা। মজার একটা অর্থ হলো বুঝে যাওয়া। মজা নদী হেঁটে পার হওয়া যায়। এবং দ্বিতীয় অর্থ হলো আনন্দ। পিকনিকে সকলে অনেক মজা করলো। এরপর হচ্ছে নয়। নয়ের একটা অর্থ হলো নবম সংখ্যা। 9 জন পরে আমি দাঁড়িয়ে আছি। আরেকটা নয় হচ্ছে মানে না কোনো কিছুতে নয় সেটা। যেমন বেঠিক। সুজয়ের ভূত দেখার কথাটা ঠিক নয়। এরপর 4-এর দাগেরটা আমরা দেখব যে কোন মূল শব্দ থেকে এসেছে। যেমন জোছনা এসেছে জ্যোৎস্না থেকে, চাকা এসেছে চক্র থেকে, কান শব্দটি এসেছে কর্ণ থেকে, দুপুর শব্দটি এসেছে দ্বিপ্রহর থেকে, ঝিঝি কথাটি এসেছে ঝিল্লি থেকে। এরপর আমরা 5-এর দাগেরটা দেখব। কবিতার ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তরিত করো। অর্থাৎ কবিতায় যে ভাষাটা আছে আমরা যেই রকমভাবে কথা বলি সেভাবে লিখতে হবে। যেমন ছন্দ আছে ঝড় বাদলে বাঁধা। এটাকে মৌখিক অর্থে লিখলে হবে ঝড় বাদলে ছন্দ আছে। দ্বিতীয় হচ্ছে ছন্দে বাঁধা রাত্রি দিন। রাত্রি দিন বাঁধা আছে ছন্দে। 3 নাম্বারটা হলো কিচ্ছুটি নয় ছন্দহীন, অর্থাৎ কিছুই নয় ছন্দহীন। 4 নাম্বার চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। উত্তর হবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে। 5-এরটা হলো কান না দিলে ছন্দ যেন পদ্য লেখা সহজ নয়। এর উত্তর হবে জেনে রাখো ছন্দে কান না দিলে কবিতা লেখা সহজ না। এরপর আমরা দেখব পরের কোয়েশ্চেন। এখানে আছে 6 নম্বরের দাগেরটা কান শব্দটিকে 5টি বিশেষ অর্থে লিখতে হবে। কানের 5টি অর্থ হলো, এক হচ্ছে শ্রবণেন্দ্রিয়, আমরা কান দিয়ে শুনি। দ্বিতীয় হচ্ছে অপমানিত হওয়া, লজ্জায় তপনের কান কাটা গেল। তৃতীয় অর্থ হচ্ছে
মনোমালিন্য, বউ শাশুড়ির বিরুদ্ধে ছেলের কান ভাঙাচ্ছে। এরপর হচ্ছে শাস্তি দেওয়া, মাস্টার মশাই আবিরের কান মলে দিল। 5 নম্বর অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, খারাপ কথায় কান দিতে নেই। এরপর আমরা দেখব 7 দাগেরটা, ঝড় বাদল এমনই সমার্থক বা প্রায় সমার্থক শব্দ দিয়ে 5টি শব্দ লেখো। যেমন চাল চলন, কথাবার্তা, জামা কাপড়, শিশি বোতল, বকাঝকা, কিছুটা মিল থাকবে। এরপর 8 দাগেরটা তোমরা দেখো, তোমার পরিচিত আর কোন কোন যানবাহনের চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে। উত্তর হলো ঘোড়ার গাড়ি, টয় ট্রেন, গরুর গাড়ি, মোটরসাইকেল প্রভৃতি। এরপর 9টা দেখি আমরা, নানা প্রাকৃতিক ঘটনায় কীভাবে প্রকৃতির ছন্দটা ধরা পড়ে। এর উত্তর আমরা লিখব, কান পেতে শোনা যাবে এমন কিছু আওয়াজ আছে, যেমন বৃষ্টির আওয়াজ, মানুষের কোলাহল, পাখির ডাক, মেঘের গর্জন ইত্যাদি। আর যেটা আমাদের মন দিয়ে শুনতে পাই আমরা, যেমন গুরুজনের আশীর্বাদ, আর্ত পীড়িতের কান্না, মায়ের স্নেহের আহ্বান, এইগুলি আমরা মন পেতে শুনতে পাই। কারণ কারোর আশীর্বাদ আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমরা মনে অনুভব করতে পারি। এরপর আমরা যাব 10 দাগেরটা। 10 দাগে বলা হয়েছে সমার্থক শব্দ লেখো, জল, দিন, রাত্রি, নদী ও ভুবন। জলের সমার্থক শব্দ হলো সলিল, পানি। দিনের সমার্থক শব্দ হলো দিবস, দিবা। রাত্রির সমার্থক শব্দ হলো নিশি, রজনী। নদী তটিনী, স্রোতস্বিনী। ভুবন পৃথিবী ও জগৎ। এরপর 11টা দেখব, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। যেমন দিন, দিনের একটা অর্থ হচ্ছে দিবস, আর দয় দীর্ঘী দন্তন্য দিন হচ্ছে দরিদ্র। মন, দন্তন্য মন, এর অর্থ হচ্ছে অন্তর, মানে আমাদের ভিতর। আর মূর্ধন্য মন মানে ওজন বিশেষ, কোনো কিছুর পরিমাপ। দন্তস্বহস্য র, সুর, সুরের অর্থ হচ্ছে দেবতা বা সঙ্গীতে নিয়ন্ত্রিত ধ্বনি। আর তালিবস্যই দীর্ঘ র, সুর, এর অর্থ হচ্ছে বীর। এরপর আসছে সকল, দন্তস্ব ক ল, এর অর্থ হচ্ছে সমস্ত। আর তালিবস্য ক ল, সকল, এর অর্থ হচ্ছে মাছের আঁশ। চলে যাব আমরা পরের প্রশ্নের। এরপর আমরা দেখি 12টা, যারা তারার মতো 3টি সাপেক্ষ শব্দজোড় তৈরি করো। যেমন উত্তর হচ্ছে যেমন তেমন, যে সে, যখন তখন। উচ্চারণগুলো একই থাকবে, মানেটা আলাদা থাকবে। এরপর দেখব 13 দাগেরটা, কবিতা থেকে খুঁজে নিয়ে 3টি সর্বনাম লেখো। সর্বনাম মানে বিশেষের পরিবর্তে যে শব্দটা আমরা ব্যবহার করি, যেমন তারা, কেউ, যারা প্রভৃতি। এরপর দেখব 14 দাগের, কবিতায় রয়েছে এমন 4টি সম্বন্ধপদ উল্লেখ করো। যেমন পাখির ডাকে, নদীর স্রোতের ছন্দ, ঝিঝির ডাকে, ছন্দ সুরের সংকেতে প্রভৃতি। এরপর আমরা দেখব 15 দাগের কোয়েশ্চেন, নিচের বাক্য বা বাক্যাংশের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদাভাবে দেখাও। একেরটা রয়েছে ছন্দ আছে ঝড় বাদলে। উত্তর হবে উদ্দেশ্য ছন্দ, আর বিধেয় হবে আছে ঝড় বাদলে। 2 নম্বরেরটা হলো দেখবে তখন তেমন ছড়া, কেউ লেখেনি আর কোথাও। এর উদ্দেশ্য হবে কেউ, এবং বিধেয় হবে আর কোথাও তেমন ছড়া লেখেনি। এরপর দেখব 3এরটা, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি। এর উদ্দেশ্য হবে নৌকো জাহাজ, এবং বিধেয় হবে জলের ছন্দে তাল মিলিয়ে দেয় পারি। 4 দাগেরটা হলো চিনবে তারা,
ভুবনটাকে ছন্দ সুরে সংকেত। এর উদ্দেশ্য হবে তারা বিধেয়ভাবে ভুবনটাকে ছন্দ সুরে সংকেতে চিনবে। এই ভিডিওতে ছন্দে শুধু কান রাখো কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেওয়া হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে কমেন্টে অবশ্যই জানিও।